নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনূস? দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? এই না যে আমি বলছি নির্বাচন এই ডিসেম্বরই হোক, জুনেই হোক, 2027-এই হোক, 2028-এই হোক, 2029, 30, 32 যখনই হোক, দেশের যা অবস্থা, রাজনৈতিক সাংস্কৃতিক যে অবস্থা, নির্বাচিত সরকার এসে এই বাংলাদেশ ঠিক মতো চালাতে পারবে না যদি আমূল সংস্কার না হয়। নির্বাচন নিয়ে বাংলাদেশের তালবাহানা শুরু হয়েছে এবং তালবাহানা চলছে, এবং তালবাহানা বলতে ভয়াবহ তালবাহানা, কারণ মনে হচ্ছে যে নির্বাচন দিবেই না। আবার অনেকে মনে করতেছে ডিসেম্বরে নির্বাচন না হলে বাংলাদেশে বিমান হামলা করে বসবে ভারত। তো এই সব কিছু মিলিয়ে আসলে কি হতে পারে? বাংলাদেশে কি নির্বাচন হবে নাকি বাংলাদেশের যুদ্ধের দিকে যাবে? এই বিষয়ে নিয়ে দুটি আলোচনা শুনবো, সেখান থেকে কিছুটা হলো বুঝতে পারবো যে নির্বাচন হচ্ছে নাকি গৃহযুদ্ধ হচ্ছে। নির্বাচনে অনিচ্ছুক কেন ডক্টর ইউনূস? দায়িত্ব গ্রহণের পর প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এটি রাজনৈতিক সিদ্ধান্ত। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। এরপর বিদেশি সংবাদ মাধ্যমে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বলে আমাদের সংস্কার দরকার নাই, কালকেই নির্বাচন দেন, কালকেই নির্বাচন। সেখান থেকে জাপানে যে তিনি বলছেন যে সব দল নির্বাচন চায় না, একটি দল নির্বাচন চায়, এবং এর মধ্য দিয়ে এই নির্বাচন কেন্দ্রিক টালবাহানার একটা পর্যায়ে আমরা তার তথ্য শুনলাম, সংস্কারের বেশি প্যাকেজ হলে জুনে নির্বাচন, কম প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন। সেই প্যাকেজ এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এর মধ্যে যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যে রাজনৈতিক দলগুলো যখন বলছে ডিসেম্বরে নির্বাচন, তখন নির্বাচন না দিয়ে সরে যাওয়ার হুমকি দেওয়া ডক্টর ইউনূসকে নিয়েই নতুন আলোচনা। ডক্টর ইউনূস তো বরাবরই আসলে নির্বাচনে অনিচ্ছুক। কিভাবে অনিচ্ছুক সেটি আজকে আমি তথ্য প্রমাণ দিয়ে ভাবনা রিলোডেডে আপনাদের সামনে হাজির করব, বিশ্লেষণের বিচার আপনাদের। এবং এই আলোচনার দ্বিতীয় পর্বে আমি বোঝানোর চেষ্টা করব সংস্কারের অল্প প্যাকেজ এবং বেশি প্যাকেজের যে ন্যারেটিভ সেটি কতখানি ভ্রান্ত এবং ভুয়া সেটি তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগ দিয়ে নির্বাচনে অনিচ্ছুক যে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান যে তাকে নির্বাচনে বাধ্য করেছেন মূলত রাজনৈতিক দলগুলো এবং সেনাপ্রধান, সেটি নিয়ে আপনাদের একটু সম্যক ধারণাটা দেওয়ার চেষ্টা করব। দেখুন, 9 মাস আগে অগাস্টের 25 তারিখে খুব বিনয়ের সাথে ইউনূস বলেছিলেন জনগণই ঠিক করবে কবে নির্বাচন হবে, এটা তাদের নিজেদের সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেই সময় আমি একটি আলোচনা করেছিলাম যে ডক্টর ইউনূসের সবকিছু ভালো লেগেছে, বক্তব্য সবকিছু ভালো, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এটি তাদের সিদ্ধান্ত নয়, এটি কোন ধরনের কথা? আপনারা যারা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন, আমি থাম্বনেইলের লিংক দিয়ে দিচ্ছি কমেন্টসে। সেটি হলো, এটা বলার চেষ্টা করেছিলাম যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো তো মাঠে নামবে, তারপরে তিনি নির্বাচন দিবেন, তাহলে কি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আরেকটি যুদ্ধ করা লাগবে? এই ধরনের প্রশ্ন আমি তুলেছিলাম। সেই সময় এই প্রশ্নের উত্তর অবশ্য কোথাও পাওয়া যায়নি। তো যেটা বলছিলাম, অগাস্টের 25 তারিখের পরে 1 মাস পরে 24 সেপ্টেম্বর বিদেশি একটি সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে সেনাপ্রধান সাক্ষাৎকারে প্রথমবার 18 মাসের যে টাইম লিমিট, সেই টাইম লিমিটটা আমরা সামনে দেখলাম কখন? সেনাপ্রধানের ভাষায়, যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতিও দেন সেনাপ্রধান। সেই সময় প্রথমবারের মতো আমরা একটা ডেডলাইন পেলাম যে 18 মাসের মধ্যে নির্বাচন। তো আপনার এটাকে সেপ্টেম্বর থেকে 18 মাসের মধ্যে নির্বাচন যদি ধরা হয়, অর্থাৎ জুলাইয়ের
অগাস্টের 5 তারিখে সরকার গঠন, সেখান থেকে যদি 18 মাসের সময়সীমা ধরা হয় তাহলে ডিসেম্বরেই নির্বাচন। সেনাপ্রধান ওই ডিসেম্বরেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন সাম্প্রতিক যে ডামাডোল, সেই ডামাডোলে। তখন আমরা প্রথমবারের মতো একটা সময়সীমা পেলাম যে না, 18 মাসের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে। এর আগে কিন্তু ডক্টর ইউনূস কোনোভাবেই সময়সীমা দেননি এবং বলেছিলেন এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেনাপ্রধানের এই বক্তব্যের পরে আমরা সরকারের যারা পরিচালনা করেন তাদের মধ্যে একটা ঝড় এবং মৌন একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি নানান কথাবার্তায়। কিভাবে? তখন সেনাপ্রধানের যখন এই বক্তব্য প্রকাশিত হয় তখন ডক্টর ইউনূস ছিলেন জাতিসংঘের ভাষণ দেওয়ার জন্য এসেছিলেন, সম্ভবত নিউ ইয়র্কে ছিল তার প্রেস উইং। সেই প্রেস উইং সেনাপ্রধানের সেই বক্তব্যের ব্যাখ্যা দাঁড় করাতে গিয়ে তারা যে হোঁচট খায় এবং তখন তারা বলে যে সকল সংস্কার শেষে 18 মাস পরে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি বলেন, পত্রপত্রিকার সংবাদে আপনারা সে দেখতে পাচ্ছেন যে সকল সংস্কারের শেষে তারপরে 18 মাস পরে নির্বাচন। সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। সে সময় সেনাপ্রধানের এইসব বক্তব্য নিয়ে নানান রকম ব্যাখ্যা দাঁড় হয়েছে। বলা হয়েছে যে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই তিনি কিভাবে ডেডলাইন দেন। এখানে একটা বিষয় স্পষ্ট বলে রাখা দরকার, যখন দেশে পার্লামেন্টারি সরকার থাকে না, অর্থাৎ সংসদ থাকে না, তখন অর্ডার থাকে দুইটা, একটা হলো সিভিল অর্ডার আর একটা হলো আর্মি অর্ডার। যেহেতু আর্মি এই গভর্নমেন্ট ফরমেশনের একটা উল্লেখযোগ্য পার্ট এবং এই গভর্নমেন্ট ফরমেশনের প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে ডেকে তারাই ঠিক করেছিল কারা গভর্নমেন্ট হবে, কিভাবে পরিচালনা করবে এবং এই গভর্নমেন্টকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের যে ওয়াদা ছিল। স্পষ্ট করে বলি, যখন পার্লামেন্ট থাকে না তখন সিভিল অর্ডার, আর্মি অর্ডার, দুটি অর্ডার থাকে দেশে। সেই অর্ডারে সিভিল অর্ডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালনা করেন, আর্মি অর্ডার পরিচালনা করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই কারণে ওয়াকারুজ্জামান যখন 18 মাসের সময়সীমা বেঁধে দেন তখন বলেন প্রথমবার, তখন প্রশ্ন অনেকেই তুলেছিলেন যে তিনি কিভাবে এই সিদ্ধান্ত নেন। তো বোঝাই যাচ্ছে যে তিনি যে বলেছেন যে সরকারকে সকল রকম সহযোগিতা আমরা দিব, 18 মাস শেষে যেন নির্বাচন হতে পারে। তো বোঝাই যাচ্ছে তিনি বলেছিলেন যে আমার উপর ভরসা রাখেন। তো সেই ভরসার একটা জায়গা তারা আর্মি মনে মনে ভেবে রেখেছে যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হবে। পার্লামেন্টারি সিস্টেমে যখন প্রবেশ করবে দেশ, তখন আর দুটি অর্ডার থাকবে না দেশে, একটি অর্ডার থাকবে, সেটা হলো সিভিল অর্ডার। এই সিভিল অর্ডারের অধীনেই আর্মি অপারেট করবে। কিন্তু আমাদের যে সরকার, সেই সরকার যারা পরিচালনা করেন তার শুভাকাঙ্ক্ষী, এদের মনন জগতে যেহেতু অভ্যুত্থানের পরবর্তী একটি সরকার, তারা অভ্যুত্থানকে ম্যান্ডেট নিয়ে পরিচালনা করছেন, যেহেতু তারা মনে করছেন যে তারাই সুপ্রিম অথরিটি, সেই জায়গা থেকে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের একটা জায়গা হলো নির্বাচন কবে হবে এবং সেই নির্বাচনের ব্যাপারে বরাবরই অনিচ্ছুক সরকার। ইউনূস প্রথমে যখন বক্তব্য দেয় যে রাজনৈতিক সিদ্ধান্ত, পরে যখন সেনাবাহিনী বলে যে 18 মাসে নির্বাচন, তখন তারা এটা নানানভাবে বলার চেষ্টা করে সংস্কার শেষে নির্বাচন। কিন্তু এখানেই কি থেমেছিল? না, থেমেছিল না। একটা পর্যায়ে ডেইলি স্টারের সম্পাদক ও মাহফুজ আনামকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইউনূস বলেন এইটি খুব বেশি দিন আগের কথা না, অর্থাৎ সেনাপ্রধান বক্তব্যের সম্ভবত 1 মাস পরেই তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো যদি বলে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দিব, কারণ এই সরকার পরিচালনা করা তো একজনের খুব কঠিন হয়ে যাচ্ছে, উপদেষ্টারা চলে যেতে চায়, বেতন দিতে পারছে না, নানান রকম কথাবার্তা। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সব ইউনূসের সেই বক্তব্য। তো এরপরে দেখা যাচ্ছে যে ইউনূস তার যে নির্বাচন প্রশ্নে অবস্থান, সেই সব বিতর্কগুলো একটু যখন কমলো এবং তার কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউনূসের প্রতি জনসমর্থন বাড়লো, প্রাথমিক বিতর্ক শেষে যখন দেখা গেল সোশ্যাল মিডিয়াতেও তার প্রতি কিছুটা সমর্থন অব্যাহত আছে, ঈদে মানুষের ঘরে ফেরা সুশৃঙ্খলভাবে হলো এবং জিনিসপত্রের যখন দাম কমতে শুরু করলো, মানুষ কিছুটা ইতিবাচকভাবে তার সরকারকে নিল, তখন মার্চের 14 তারিখে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে যে আসেন, সেখানে গুতেরেস ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন যে নির্বাচন ও রাজনৈতিক দল দিয়ে দেশ পরিচালনা কবে হবে, সরকার কি ভাবছে? জাতিসংঘ মহাসচিবের এমন প্রশ্নের উত্তরে ইউনূস বলেছিলেন সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে আগামী বছরের জুনে। অর্থাৎ তখন সংস্কার প্যাকেজটাকে সামনে এনেছিলেন, যেহেতু এই সরকারের প্রথম কাজ হচ্ছে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং পরবর্তীতে নির্বাচন। তো এই প্যাকেজ যদি ছোট হয় তাহলে ডিসেম্বরে ভোট আর বড় হলে জুনে ভোট। প্রথমবারের মতো আমরা প্যাকেজ শব্দটা শুনলাম তখনই। তো এখন এরপর থেকেই আলোচনা হতে থাকে যে সংস্কার প্যাকেজ আসলে কি।
সংস্কার প্যাকেজের ছোট প্যাকেজের মধ্যে কি থাকবে আর বড় প্যাকেজের মধ্যে কি থাকবে, যদিও ছোট প্যাকেজের মধ্যে কি থাকবে আর বড় প্যাকেজের মধ্যে কি থাকবে এটি আমরা এখনো পর্যন্ত অজানা। আপনারা জানেন যে গতকালকে যখন প্রধান উপদেষ্টার সামনে সবগুলো রাজনৈতিক দল বসলো, নির্বাচনের কথা বলল, তখন সেখানে বিএনপির সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বললেন যে এমন কোনো বিষয় তো নেই যেটা নির্বাচনকে ডিসেম্বরের বাইরে নিতে পারে। সংস্কার যেই প্রশ্নগুলো মতৈক্য হয়েছে, যেসব সংস্কারের জন্য নির্বাচন দরকার না, নির্বাহী আদেশ দিলেই সংস্কার কাজ শুরু হয়ে যেতে পারে, সেই একটা সংস্কার কাজ গত 10 মাসে দৃশ্যমান হয়নি। 3 মাস আগে ঐক্যমত হয়ে গিয়েছে 213টি বিষয়ের মধ্যে 187 বিষয়ে। এগুলোর বিষয়ে তো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তো এইটার তাহলে ছোট প্যাকেজ কি আর বড় প্যাকেজ কোনটার জন্য অপেক্ষা করছেন? যেই বড় প্যাকেজ জুনে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে, যেটা ডিসেম্বরের আগে হতে পারবে না। তারা তো বলেই দিয়েছে যে সংস্কারে যেই প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 টার্ম হবে না 3 টার্ম হবে। একটা জায়গায় তারা অনার যে 2 বার সর্বোচ্চ প্রধানমন্ত্রী হবে, এরপর একবার বিরতি দিয়ে আরেকবার হতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ 3 বার। সরকার চাচ্ছে না 2 বারের বেশি যেন কেউ না হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই জায়গায় কিছুটা হয়তো দ্বিমত আছে। আরেকটা আছে দ্বিমত কি, এনসিসি ন্যাশনাল কনসালটেশন কাউন্সিল কি সরকারের, নির্বাচিত সরকারের বাইরে সুশীলদের নিয়ে এমন একটা কনস্টিটিউশনাল কাউন্সিল থাকবে যারা জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে সিদ্ধান্ত নেবে এবং সরকারকে সিদ্ধান্ত দিবে এটা করা যাবে, এটা করা যাবে না। বিএনপির বক্তব্য হচ্ছে জনগণ 18 কোটি দেশের জনগণ সরকার নির্বাচিত করবে অনেক অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেওয়ার জন্য, লক্ষ্য উচ্চবিলাসী পরিকল্পনা নেওয়ার জন্য। তো সেই সব জায়গাগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নির্বাচন জনগণের ম্যান্ডেট দিয়ে যারা ক্ষমতা আসবে তাদের হাতে থাকবে না থাকবে অনির্বাচিত সুশীলদের হাতে, সেটা তো বিএনপি দল হিসেবে মেনে নেবে না। যদি এই এনসিসির উপরে ক্ষমতা থাকে, কখন ক্ষমতা থাকবে? যখন দেশে পার্লামেন্ট থাকবে না, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে যে নির্বাচন হবে, একটা জায়গায় সবাই একমত তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন হবে আগামী নির্বাচনগুলো। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের যে 3 মাস, সেই সময় এই এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল তারা সর্বময় ক্ষমতার অধিকারী থাকতে পারবে। কিন্তু 5টা বছর যখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করবে, সেখানে তারা এই যে অনির্বাচিত যাদের ম্যান্ডেট নেই জনগণের, তাদের উপর নির্ভর করতে হবে। এই বুঝলেখা দিয়ে কেউ সরকার গঠন করবে না, বিএনপিও করবে না। তো এটা সালাউদ্দিন বলেছেন যে না, যেটার জন্য আপনারা বসে আছেন এইটা আমরা কোনোদিন এগ্রি করব না। এই জন্য তিনি বলেছেন যে আমরা বারবার বুঝিয়েও যেটা বুঝাতে পারিনি, আগামী দিনেও বুঝাতে পারবো বলে আমাদের মনে হয় না। সালাউদ্দিন আহমেদের বক্তব্য একটু শুনুন, যে তিনি বলছেন একটিও কারণ নাই নির্বাচনকে ডিসেম্বরের বাইরে নেওয়ার। আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাতে পারেনি অবিরত, তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না। একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, কেন চাই, যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি, বহুবার প্লেস করেছি। তো যে আলোচনা করছিলাম, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেবার প্রথম ভাষণে বললেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন। এরপরে 1 মাস পরে বললেন যে তিনি নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো বলে আমাদের এখনই নির্বাচন দিয়ে দিন, এখনই নির্বাচন। সেখান থেকে নির্বাচনে গড়িমসি করতে করতে কোথায় যে ঠেকেছে ইউনূস, যে জাপান সফরে যে তিনি এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে সব দল নয়, একটি মাত্র দল নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন চায়। সেখানেও তিনি জুনে কেন নির্বাচনকে তিনি ঠেলে নিয়ে যেতে চান সেটার একটা কথা বলেছেন যে ইফ উই ডিড এ গুড জব, অর্থাৎ বড় সংস্কার, তাহলে আমাদের 6 মাস আলাদা সময় লাগবে। ডক্টর ইউনূসের বক্তব্যটা 1 নজরে একটু শুনুন। If you need a good job at reforming, you have to wait 6 months more. So that's what we're doing. So that's one thing. That's what the politicians are looking for. Not all political parties, just. তো এর মধ্যে দিয়েই এই যে দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে যে ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেটা শুরু হয়েছে এবং চলছে। শুরুতেই মোটামুটি একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা দেখেছি, কিন্তু নির্বাচনের ব্যাপারে, রোডম্যাপের ব্যাপারে, ডেডলাইনের ব্যাপারে অনড় রয়েছে রাজনৈতিক দলগুলো। এমনকি বিএনপি 17 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যাদেরকে রাজপথে সহযোদ্ধা হিসেবে পেয়েছিল, তারাও একমত। 32টা দল, এর মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর তো আছে। জোনায়েদ সাকি যেমন বলেছেন যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়,
সরকার কেন চায় না এটা তোর ব্যাখ্যা দিতে হবে। তো এই অবস্থায় এখন এসে পৌঁছেছে আর পর্যালোচনা আলোচনা যে নির্বাচনে অনিচ্ছুক ইউনূসকে তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে বাধ্য করেছে কে আসলে? প্রথম কথা, সেনাপ্রধানের 18 মাসের সময়সীমা, সেটি একটু ট্রিগার। আর বিএনপি রাজনৈতিক দল হিসেবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে ডিসেম্বরে নির্বাচন। কিন্তু ডক্টর ইউনূস নির্বাচনে অনিচ্ছুক, শুরু থেকেই তিনি দায়িত্ব গ্রহণের পরপরই ভেবেছিলেন যে এটা অনন্তকালের ম্যান্ডেট, নিদেন পক্ষে 4-5 বছরের ম্যান্ডেট, যেটি খালেদ মহিউদ্দিন তার আলোচনায় বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টারা আলোচনা করেন 5 বছরের মধ্যে নির্বাচন না, তারা 5 বছর থাকতে চায়। এখন আমি বুঝি যে একই মানুষ যেই পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি তো দায়িত্ব নেওয়ার অবস্থায় ছিলেন না। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন, এই কোনো কিছুতেই তাকে ছুঁয়ে গিয়েছে বলে আমাদের মনে হয়নি, একটি বিবৃতিও আমরা পাইনি ইউনূস সেন্টার থেকে অথবা তার বিদেশি বন্ধুদের কাছে। তিনি বাংলাদেশ প্রশ্নে কোনো রকম উপস্থাপনা তৈরি করেন নাই। কিন্তু 5 অগস্ট যখন হয়ে গিয়েছে, তখন ছাত্রদের প্রতিনিধিদের কেউ কেউ যখন যোগাযোগ করলো, তিনি আসলেন। এসে দায়িত্ব যখন নিলেন, তার মনে এই বাসনা থাকতেই পারে যে তার এই যে দায়িত্ব গ্রহণের কাল, এই কালের মধ্যে এমন কিছু ল্যান্ডমার্ক কাজ তিনি করবেন যেন বাংলাদেশের গতিপথ পরিবর্তিত হয়, বাংলাদেশের মাহাথির মোহাম্মদ হিসেবে তাকে চিত্রিত করা হয়। থাকতে পারে এই বাসনা মানুষের মধ্যে, কিন্তু সেই বাসনা নিজে সুপ্ত রেখে প্রকাশ যদি প্রথম দিনই করতেন যে আমি দেশবাসীর কাছে 4 বছরের সময়সীমা চাই, এইটাকে আমি, আমার এই পরিকল্পনা আছে, এই পরিকল্পনা আমি করব, সেখানে তিনি বলেছেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত। যখন আলোচনা হচ্ছে কবে নির্বাচন, কেউ যখন কোনো কথা বলছে বা সেনাপ্রধান যখন 18 মাসের সময়সীমা দিচ্ছে, তখন তিনি বলছেন রাজনৈতিক দলগুলো কালকেই চাইলে কালকেই নির্বাচন। সেখান থেকে আজকে এসে তিনি নির্বাচন নিয়ে যেই দেশবাসী, রাজনৈতিক দল এবং সশস্ত্র বাহিনীকে মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন, তার অনুগত ছাত্র সংগঠন যেটা রাজনৈতিক দলের রূপ নিয়েছে, এনসিসি, এবং তার অনুষঙ্গ সমর্থিত দু একটি ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, সেটি যে খারাপ, সেটি যে একটি ভুল পদক্ষেপ, ভ্রান্ত পদক্ষেপ, এটি ডক্টর ইউনূস বুঝেছেন কিনা আমরা জানি না। কিন্তু না বুঝলেও সেই জায়গার পরিস্থিতির দিকে যে তিনি যে আস্তে আস্তে ধাবিত হবে। ভুল বললাম, এজন্য অনেক সময় সত্য কথাটাকেই আবার চেপে যাই, সত্য কথা বলি না। 1945, 46, 47 সালে যখন অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলন হচ্ছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, জোরদারদের বিরুদ্ধে, মানে বর্গাদারেরা 2 ভাগ নেবে আর জোরদার নেবে 1 ভাগ ফসল, যেটাকে তেভাগা বলা হতো। এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেভাগা আন্দোলনের সবগুলো গান খুবই পরিচিতি লাভ করেছিল। একটা হলো তোমার কাস্তেটারে দিও জোরে শান রে কিষান ভাই, কাস্তেটারে দিও জোরে শান, হেই সামালো, আর দেব না রক্তে বোনা ধান, মোদের প্রাণ হো। ওই সময় আরেকটা গান খুব প্রচলিত হয়েছিল। তখন চীনে মাও জেতুং বিপ্লব শুরু করে দিয়েছেন, একটার পর একটা জায়গা প্রদেশ মাও জেতুং এর কমিউনিস্ট পার্টি দখল করছে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে অনেক গান লেখা হয়েছিল, যে তারাই তো ওই যে চিয়াং কাই শেকের যে জাতীয়তাবাদী চীন, সে সরকারকে সমর্থন করত, যেটা এখন তাইওয়ানে পালিয়ে গেছে 1949 সালে। ট্রুম্যান সম্বন্ধে বলতো, আমি সবকিছু দেখে তাল কানা রে ট্রুম্যান নানা, সব দেখে আমি তাল কানা। কারণ আমার হয়েছে ওই দশা, মনে হচ্ছে যে আমি তাল কানা হয়ে গেলাম, যেটাকে সত্য বলে মনে করলাম। তারপরে দশচক্রে ভগবান ভূত, আমিও ভূত হয়ে গেলাম। কেননা দর্শক শ্রোতাদের ভেতরে এক অংশ আমাকে গালাগাল করলো, নিত্য নৈমিত্তিক ব্যাপার। কেন ভদ্রতা, সৌজন্য বোধ, যুক্তি দিয়ে কথা বলা আমাদের দেশের কমপক্ষে 90% লোক জানেন না। তার ভেতরে শিক্ষিত এবং তথাকথিত শিক্ষিত, অর্ধশিক্ষিত সবাই অন্তর্ভুক্ত। কেননা যারা এমএ পাস করেছেন, গতবারের কোয়েশ্চেন বাদ দিয়ে 15টা কোয়েশ্চেন নিয়ে ওটা নোট মুখস্থ করে পরীক্ষা দিয়ে এমএ পাস, ফার্স্ট ক্লাস, তারা না জানে বাংলা, না জানে ইংরেজি, তারা ইউটিউবে আসে, ফেসবুকে আসে, তারা আমাকে ধুয়ে দিল
যে আমি নাকি ডক্টর ইউনূসের প্রতি হিংসা আমার রয়েছে, হিংসা প্রসূত হয়ে আমি তা বলেছি। মানে কি বলেছি সেটার দিকে আমি আসছি। তবে আজকে যে আলোচনাটা করছি আমি, এটা বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে, এই 2025, 26, 27 এই 2-3 বছরের ভিতরে কি ঘটবে এবং তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, সেটা আগে আপনাদের স্মরণ করিয়ে দেই। টাইটেল সেটাই, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, নির্বাচন না যুদ্ধ না হানাহানি, মানে দেশে এটা সামরিক শাসন আসবে নাকি একটা হানাহানি হবে, প্রচন্ড রকম মারামারি হবে, সে কথাই আমি বলতে চাচ্ছি। এটা বলতে গিয়ে আমি খুব আনন্দিত নই, খুবই খারাপ লাগছে, দুঃখ লাগছে যে বাংলাদেশ একটা বিপর্যয়ের ভেতরে আছে। একদিকে একটা কোমর ভাঙা ইউনূস সরকার, যারা না পারে কোনো সিদ্ধান্ত নিতে, না বোঝে রাজনীতি, না বোঝে বৈদেশিক নীতি, এবং ডক্টর ইউনূস সেটার উপর প্রেজাইড করছেন, যদিও শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিনিধি হয়ে। তারও বোধ শক্তি এ ব্যাপারে খুবই কম। তিনি ভদ্র মানুষ, পণ্ডিত মানুষ, তবে উনি ঠিক বুঝতে পারছেন না উনি কিসের মধ্যে হাত দিয়েছেন। ভীমরোলের চাকে উনি হাত দিয়েছেন। তিনি যে আসলে একজন ভীরু মানুষ, প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ভোগেন। কালই দেখেছিলাম উনি একটা রাজনৈতিক দল করলেন, আবার দুদিন পরে বললেন না না, যারা আমার সঙ্গে আসতে চাইছিল তারা কেউ নাই, আমি সবাই আমাকে সামনে দিয়ে সরে গেছে, আমি আর রাজনৈতিক দল টল করবো না। এই যে শিশু সুলভ একটা ব্যবহার করলেন, সেটা দিয়ে আমাদের সাবধান হওয়া উচিত ছিল যে উনাকে দিয়ে আর যাই হোক বাংলাদেশের এই বিপর্যয়ের সময়ে হাসিনা উত্তর বাংলাদেশে উনাকে প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট যদি হতেন ভালো হতো, প্রধান উপদেষ্টা করার কোনো মানে হয় না। তবে আমিও নির্বোধের মতো উনি যখন ক্ষমতা দখল গ্রহণ করলেন 8ই অগাস্ট, আমি খুবই খুশি হয়েছিলাম যে কাজের একখান কাজ হয়েছে, মামু কাম একখান হয়েছে। ডক্টর ইউনূস এখন দেশের প্রধান উপদেষ্টা, যারা সারা দুনিয়ার লোক চেনে, একটা টেলিফোন তুললেই উনি আমেরিকার প্রেসিডেন্ট বা ব্রিটিশ প্রাইম মিনিস্টার বা যে কোনো দেশের নেতার সঙ্গে কথা বলতে পারেন। এই ধরনের পরিচিত লোকের দ্বারা বাংলাদেশ শাসিত হলে সেই দেশের নির্দেশনে একদিকেই যাবে, শুধু উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন এবং গণতন্ত্র, মানবাধিকার, শান্তি বিরাজ করবে। আমি মহা খুশি। অনেকেই বলেছেন উনার থাকা উচিত, আমিও বলেছি, সেদিন পর্যন্ত বলেছি 5-10 বছর থাকা উচিত, নির্বাচনের কোনো দরকার নেই। তার মানে এই না যে আমি বলছি নির্বাচন এই ডিসেম্বরই হোক, জুনেই হোক, 2027 হোক, 2028 হোক, 2029, 30, 32 যখনই হোক, দেশের যা অবস্থা, রাজনৈতিক সাংস্কৃতিক যে অবস্থা, নির্বাচিত সরকার এসে এই বাংলাদেশ ঠিক মতো চালাতে পারবে না যদি আমূল সংস্কার না হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললেই দল কানা, ইউনূস কানারা বলবে হ্যাঁ আপনি ইউনূসের বিরুদ্ধে কথা বলেন, এত বড় স্পর্ধা। ওই গ্রামীণ ব্যাংকের উনি যখন নোবেল প্রাইজ পাওয়ার আগে এবং পরে উনার যখন আমি সমালোচনা করতাম, তখন অনেকেই বলতো ডক্টর হাশমি সাহস দেখেছেন, দুঃসাহস দেখেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে গ্রামীণ ব্যাংক নাকি একটা ভাওতাবাজি। এখনো বলি, তখনও বলেছি, প্রমাণিত, আমি প্রমাণও করে দিচ্ছি। উনি বলেছেন 2030 সালে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, লিখিতভাবে আছে, ওনার কথায়ও আছে। আপনারা কি বিশ্বাস করেন 2030 সালে বাংলাদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না? ডক্টর ইউনূস কিন্তু সেদিন পর্যন্ত এগুলো বলতেন, সেজন্য আমি ওনার কোনো কথাকে সিরিয়াসলি নেই না। এখন কি ঘটতে যাচ্ছে? কোমর ভাঙা ইউনূস সরকার চালাবে মার্কিনপন্থী এই সিদ্ধান্তহীন ভীরু অনির্ভরশীল সরকার, নাকি অন্য কিছু আসবে? আওয়ামী লীগ তো নেই, হাসিনা আওয়ামী লীগ ভুলে যান, যারা তাদের সমর্থক তোমরা ভুলে যাও, আগামী 30-40 বছর তোমাদের কোনো ভাত নেই। আওয়ামী লীগ বললে লোকে তখনও পেটাবে,
এই প্রজন্মের যাদের এখন 30 বছর বয়স, তাদের যখন 70-80 বছর বয়স হবে, সেদিনও আওয়ামী লীগ বললেই তোমাদের পিটাবে, তোমাদের কোনো সমর্থন থাকবে না। তবে প্রচন্ড রকম ভারতপন্থী একটা দল, বড় দল, তারা কিন্তু খুবই তৎপর। ওদের সম্বন্ধে কিছু বললেই বলবে এ তো আপনি হিংসা করেন। আবার আমার কমেন্ট করেছে, আপনি যে কাদের লোক বলা মুশকিল, আপনি আজকে এক কথা বলেন, কালকে আরেক কথা বলেন। আমি আবার দশের চক্রে ভগবান ভূত, আমি চিন্তা করি ভাই আমি এমন কি কথা বললাম যেটা কালকে বলেছি আজকে তার বিপরীত বলছি? না তো, আমি কাউকে ব্ল্যাঙ্ক চেক দেই নাই, আমি কোন দল করি না, সবসময় বলছি বিএনপি ভালো কাজ করলে বিএনপিকে আমি ভালো বলবো, জামাত যদি ভালো কাজ করে আমি ভালো বলবো, এনসিপিও যদি ভালো কাজ করে আমি বলবো ভালো কাজ করেছে। কিন্তু খারাপ বললে খারাপ বলা যাবে না, আর খারাপ বললেও ভালো বলতে হবে, আর ভালো বললেও খারাপ বলতে হবে, সেটা কিন্তু আমার নীতি নয়। ডক্টর ইউনূস যদি সত্যি ভালো কাজ করতেন, এই 84 বছর বয়স্ক এক ব্যক্তিকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এইভাবে এই শব্দগুলো উচ্চারণ করতাম না। যাই হোক, তবে যেটা ঘটতে যাচ্ছে, প্রথমত ভারত একটা প্রচন্ড রকম বড় ধরনের ভূমিকা পালন করবে, করে আসছে, করছে এবং করবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাই, তারাও বাংলাদেশের ব্যাপারে চীনকে রোখার জন্য এই এলাকার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই সক্রিয়ভাবে কাজ করে আসছে, করছে এবং করবে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে ভারত, আর আরেকদিকে চীন, চায়না। চীন এখানে বসে বসে আঙ্গুল চুষবে না। চীন মিয়ানমারের ব্যাপারে বাংলাদেশকে অলরেডি থাপ্পড় দিয়েছে, চপেটাঘাত করেছে ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর খলিলুর রহমানকে। তারা ওই যে আমরা তো করিডোর চাই নাই, আমরা প্রপোজাল দিয়েছিলাম, এটা মিয়ানমার সরকার শুনে 6 ঘন্টার ভেতরেই বাংলাদেশের রাষ্ট্রদূতকে বের করে দিয়েছে। যা, তোরা আমাদের আরাকান আর্মির সঙ্গে ষড়যন্ত্র করে আমাদের সরকারকে ফেলতে চাস, তোরা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদের মতো করে আরাকান স্বাধীন করে ফেলবি, মার্কিন ঘাঁটি বানাবি, সেটা আমরা হতে দেব না। এবং মিয়ানমারের সবচেয়ে ক্লোজেস্ট বন্ধুকে চীন, চীনের ওখানে কি স্বার্থ? ভৌগোলিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল স্বার্থ। চীন ইনভেস্ট করেছে বিলিয়নস অফ ডলার্স, আর ওখানে থেকে ওই আরাকান থেকে পাইপলাইন গেছে, তেল যাচ্ছে, গ্যাস যাচ্ছে চীনে। ওই আরাকানকে স্বাধীন করে ফেলবে আমেরিকা, আর চীন বসে 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 তাকিয়ে থাকবে। এটা ইউনূস সাহেব বুঝেছেন, তার বড় সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমানের মাথায় তাই ঢুকলো, অত ব্রিলিয়ান্ট ব্যক্তি, কিন্তু তারা ওখানে চীনের সঙ্গে গুতাগুতি করতে গেলেন। একটা গুতা দিয়ে দেখি তো চীন কি করে। গুতা দিতে গিয়ে দেখে যে চীন মিয়ানমার ঝাঁপিয়ে পড়বে। এবং আমি বলেছি বহুবার, যুদ্ধ হলে মিয়ানমার চট্টগ্রাম বিভাগ, ফেনীর থেকে সবটা দখল করে ফেলবে, এর বেশি যদি নাও করে। সুতরাং এটা ডক্টর ইউনূসের, ডক্টর খলিলুর রহমানের অযোগ্যতা। যেখানে বাঘ রয়েছে সেখানে রাত্রেবেলা গিয়ে হাজির হয়েছে। এখন ভারত কিন্তু সব ডিম আওয়ামী লীগের ঝুড়িতে রাখে নাই। একটা বৃহৎ দলের অনেকগুলো লোককে তারা কিনে কৃতদাস বানিয়ে দিয়েছে। সেই বৃহৎ দলের একজন নেতা, আমি এখন আর নাম বলবো না, আপনারা যা বোঝার বুঝবেন, সেই নেতা ইউরোপের এক শহরে রয়ের একজন প্রাক্তন অফিসার, তার সঙ্গে এতই সখ্যতা ছিল, ওই বৃহৎ দলের নেতা ওই শহরে তাকে একটা বাড়ি উপহার দিয়েছেন, হাউস। ইউরোপের একটা দেশের রাজধানী শহরে বাড়ি কিনে উপঢৌকন দিচ্ছেন সর্ববৃহৎ দলের একজন খুবই পপুলার নেতা। এত টাকা পাইলেন কই মিয়া ভাই? টাকা দিয়া ভারতীয় রর লোককে বাড়ি কিনে দেন আপনি। মিস্টার মাথুর তার নাম, মাথুর। এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ওই বড় শহরে এবং অন্যত্র। তো বৃহৎ দলের কয়জন নেতা, নেত্রী একজন, উনি বললেন যে তিনি তো 100% রয়ের লোক,
আজ থেকে না, 15-20 বছর আগে থেকেই ঘনিষ্ঠতম সমর্থক হচ্ছেন মোদি এবং ভারতীয় সরকারের। এবং ওই বৃহৎ দলের ভেতরে আরো বহু বহু বড় বড় মাঝারি এবং ছোট নেতা ভারতকে তাদের মুরব্বী মনে করে। তাদের নির্দেশেই এখন ওই দলটা চড়ছে। এখন এই বছর, আগামী বছর কি হবে, আমার বড় ভাই মেজর ডালিম যেটা সবসময় বলছেন, আমাকে সবসময় বলেন যে দেখো দেখো নির্বাচন 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 হবে না, ডক্টর ইউনূসও থাকবে না, সবকিছু ভেঙে চুরে যাবে। আমি মনে করতাম উনি ঠাট্টা করেন, তো এখন তো মনে হচ্ছে ওই ধরনের একটা কিছু হতে পারে। কেননা কোমর ভাঙা ইউনূস সরকার বলল প্রচন্ড চাপের ভিতরে আছে। বিএনপি নেত্রীও বললেন যে একদিকে বিভিন্ন দল ওনার বিরুদ্ধে, তারপরে আরেকটা বৃহৎ দলের তারাও তার বিরুদ্ধে, সামরিক বাহিনীর এই যে ক্রিমিনাল জেনারেল গুলো 30-35 জন হবে, আরো বেশি হবে, তারা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে তারাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এবং ডক্টর ইউনূস ভদ্রলোক, অতি ভীরু ভদ্রলোক, অতিরিক্ত ভীরু। জীবনের মায়া এত থাকে মানুষের 84 বছর বয়সে, এটা আমার জানা ছিল না। এই দর্শক চক্রে ভগবান ভূত, জনগণ ভূত। জনগণকে কোনো বৃহৎ দলের বিরুদ্ধে কথা বলবে আপনি অমুকের দালাল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলবেন এই তো আপনি তাহলে হাসিনার দালাল। মানে এরা কাউকে কারো না কারো দালাল ছাড়া কোনো কিছু চিন্তা করতে বুঝতেও পারে না। আরে বাবা, আমি কারো দালাল না। এই 77 বছর বয়স পার হয়ে গেছে, বাংলাদেশে আমার কোনো সম্পত্তিও নাই, যেগুলো আছে আমরা দান করে দিয়েছি। আমার কোনো লোভ লালসা নাই, ওখানে ফিরে গিয়ে কোনো কিছু হবারও বাসনা নাই। যা হবার জীবন শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি কোনো দালালি করতে এখানে দাঁড়াইনি। কারো প্রতি আমার কোনো অনুরাগ বা কারো প্রতি কোনো বিরাগ নেই। যারা খারাপ কাজ করে তাদের প্রতি আমি বিরাগ ভাজন। সুতরাং সে ডক্টর ইউনূসই হোক, আমি ডক্টর ইউনূসের সরকারকে কোমর ভাঙা সরকার বলছি, আমার কি এটা বলতে ভালো লাগে? লাগে না। কারণ আমি তো কদিন আগ পর্যন্ত বলেছি দেশে কোনো নির্বাচনের দরকার নাই। আমি এখনো মনে করি দেশে কোনো নির্বাচন হবে না, হওয়া উচিত না 4-5 বছর। তো কি হওয়া দরকার? যাদের 40-এর নিচে বয়স তাদের বলছি, তোমরা আবার তৈরি হয়ে অভ্যুত্থান না, একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের নিচে যারা আছেন তাদেরকেও বলছি, আপনারাও একটা কিছু করার প্রস্তুতি গ্রহণ করেন। নইলে ওয়াকারুজ্জামান যে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এর সঙ্গে অনেকের কথার কিন্তু মিলে যাচ্ছে। ভারতও বলছে নির্বাচন হতেই হবে অবিলম্বে। এগুলো অশনি সংকেত। ডক্টর ইউনূস যা চালাচ্ছেন, শুধু উনি মনে করেন ইনফ্লেশন যদি একটু কমান, দেশের রিজার্ভ যদি একটু বাড়ান, তাহলে দেশটা ঠিক মতো চলছে। অর্থনীতিবিদ অর্থনীতি ছাড়া কিছু বোঝেন না। তারা সব সমস্যাকেই অর্থনৈতিক সমস্যা বলেন। সব সমস্যাই মূলত কিন্তু রাজনৈতিক সমস্যা। সব যুদ্ধই কিন্তু আসলে বাণিজ্য যুদ্ধ। পয়সা, কার কাঁচা মাল, বাজার, এগুলো কে দখল করবে, এটা নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ হয়ে আসছে। ধর্মের নামে বা জাতীয়তার নামে কোনো যুদ্ধ হয় না। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ সব ব্যবসার জন্য, পয়সার জন্য। এখনো সেটাই করছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছে হারাচ্ছে, ওইটাকে ধরে রাখার জন্য শেষ চেষ্টা করছে। যে জন্য ভারত পাকিস্তানের একটা যুদ্ধ লাগিয়ে দেয়া হলো 4 দিনের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেল যে আমাদের অস্ত্র বা ফ্রান্সের রাফায়েল বিমান চীনের অস্ত্রের কাছে, মিসাইলের কাছে তো টিকতে পারবে না। এটা নিয়ে তাদের ভিতরে এখন অনেক জল্পনা কল্পনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে বানালো 6th জেনারেশন ফাইটার বোমার F-47। কালকে দেখবেন চীন হয়তো আবার ওর প্রতিদ্বন্দ্বী আরেকটা বানিয়ে ফেলবে। চীনের টেকনোলজির সঙ্গে এখন পশ্চিমা টেকনোলজি
মার খাচ্ছে। আগামী 10 বছরের ভেতরেই তাদের পুরো পাশা পাল্টে যাবে। তো ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই যাবে এবং ডক্টর ইউনূসও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই আছেন, বৃহৎ দলও ভারতের সঙ্গে আছে। তো ভারত বিরোধী যারা, তারা দেশপ্রেমিক, তারা কিন্তু কেউ ক্ষমতায় নেই। বাংলাদেশে এই মুহূর্তে কোনো ভারত বিরোধী শক্তি ক্ষমতায় কন্ট্রোল করে না। তারা হয়তো 2-4 জন অ্যাডভাইজার উপদেষ্টা থাকতে পারেন, তাদের কোনো গুরুত্ব নেই। কিন্তু আর যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন, তাদের কেউই ভারত বিরোধী নয়। জামাত ইসলামী হতে পারে, কিন্তু তাদের কোনো সম্ভাবনা নেই এবং তাদেরকে আমি বিশ্বাসও করি না। তারা সবসময় গণ বিরোধী কাজে তারা ব্যস্ত, সবসময় করেছে। 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছে, 71-এ বাংলাদেশের বিরোধিতা করেছে, 86-তে তারা এরশাদের পক্ষে গিয়ে জাস্টিফাই করার জন্য নির্বাচন করেছে, 91 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে খালেদা জিয়ার গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। এরা সুযোগ সন্ধানী দল, বোকার দল। যেদিকে জামাত ইসলামে যাবে আপনারা বুঝে যাবেন যে ওইটা একটা ষড়যন্ত্রের সঙ্গে মিশে গেছে তারা। আবার জামাত ইসলামীরা আমাকে গালাগালি করবেন, আপনি আমাকে তো কাফির বলে দেবেন। জামাতের বিরুদ্ধে কথা বলাই নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলা? তো যে যাই লেভেল দেখ, আমার কোনো গায়ে লাগে না, কেননা আমি তো কোনো রাজনীতি করব না, আমার ভোটের দরকার নেই। আমি যেটা সত্য মনে করি সেটা বলি। যারা বিশ্বাস করেন তারা আমার অনুষ্ঠান দেখবেন, আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন অনেক মানুষ। কিছু মানুষ প্রচন্ড ঘৃণা করেন, আবার অনেকে আমাকে ভুলও বোঝেন। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, তবে সাধু সাবধান। বাংলাদেশের এই যে এখন কিছু হচ্ছে না, মোটামুটি শান্তিতে আছেন, এই শান্তি দীর্ঘায়িত হবে বলে আমি বিশ্বাস করি না। কোনো নির্বাচন যদি হয়ও, এই দুর্যোগ থেকে আমরা বের হতে পারবো না। নির্বাচন হলে আমরা আরো বড় দুর্যোগের ভিতরে পড়ব। আমরা এখন বৃহৎ শক্তি, এই ত্রিশক্তি, চীন, আমেরিকা, ভারত আর পাকিস্তানও রয়েছে চীনের সঙ্গে, তুরস্কও রয়েছে। এর ভিতরে বাংলাদেশ পড়ে যাবে ঘূর্ণিঝড়ের ভিতরে। এই ঘূর্ণিঝড় থেকে বের হতে হলে আপনাকে সক্রিয় হতে হবে। যখন ঘূর্ণিঝড় হয়, ছোট ছোট বাড়ি ঘরগুলো ভেঙে যায়, ছোট ছোট টিনের ঘর, টিনের চাল উড়ে চলে যায়। আমরা ছোট্ট একটা টিনের ঘরের মধ্যে বাস করি। বাংলাদেশ আমাদের পরাশক্তির বিরুদ্ধে যাওয়ার কোনো বিলাসিতা থাকা উচিত নয়। কিন্তু আমরা তো আবার করিডোরে বিশ্বাস করি, যে আমেরিকার পক্ষে আমরা করিডোর দিয়ে দিব আরাকান আর্মিকে, তারপর আমেরিকা আঙ্কেল স্যাম আমাদের বাঁচাবে। আঙ্কেল স্যাম কাউকে বাঁচায় না। তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা জিনিসপত্র ছেড়ে একদিন চলে যায়, কারণ যুদ্ধ হলেই তাদের প্রফিট হয়, সমরাস্ত্র বিক্রি হয়, অন্যকে যুদ্ধ অস্ত্র কিনতে বাধ্য করে, তোকে আমেরিকান কাছ থেকে অস্ত্র কেড়ে, সেটাই আমেরিকার লাভ। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের লেজিটিমেসি যারা করেন, ইমোশনালি সাইকোলজিক্যালি যারা, ডক্টর ইউনূস যেমন, মার্কিন দালালি না করে বাংলাদেশের দালালি। আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি হতে পারে। ডক্টর ইউনূস নির্বাচন দিবেন স্বাভাবিক, কিন্তু জুনে দিবেন। এখন তার কাছে নির্বাচন চাওয়া হচ্ছে এবং তাকে বাধ্যতা করা হচ্ছে, এটা হয়তো তিনি পছন্দ করছেন না। এই জন্যই তিনি হয়তো বা একটু হলো আগের জায়গা থেকে ফিরে এসেছেন। প্রাথমিক অবস্থা যেভাবে সব কিছু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দিয়েছিলেন, এখন তিনি নিজের উপর দায়িত্ব নিচ্ছেন, কারণ রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্ব সঠিক সেটা পালন করতে পারে নাই। তো এই জন্য তিনি এখন নিজে থেকে করতেছেন। তো এখন আলোচনা শুনে কি মনে হয়েছে, আসলে নির্বাচন দিবেন নাকি তিনি যুদ্ধের মতো দেশ অবস্থা? পাশাপাশি যারা বলে যে ভারত থেকে হামলা করা হবে নির্বাচন না দিলে, এই বিষয়টি আসলে কতটুকু বাস্তবসম্মত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।